হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা ভীষণ ইম্পর্টেন্ট। আজকের মার্কেটের গতিবিধি এবং তার সাথে আমরা সোমবার দিনের মার্কেটের মধ্যে কি এক্স্যাক্টলি হতে চলেছে সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। তো প্রথম কথা হচ্ছে আজকের মার্কেটের ইম্পর্টেন্ট যে নিউজটা রয়েছে সেটা হচ্ছে সাউথ কোরিয়ান মার্কেট 18%-এর কাছাকাছি জাম্প করেছে। তার কারণ ইউএসের যে মার্কেট রয়েছে এআই স্টক সেগুলো কিছুটা পরিমাণ স্লাইড বাউন্স ব্যাক করেছে প্রচুর পরিমাণে ড্রাস্টিক ফল হয়ে যাওয়ার পর, এবং সাউথ কোরিয়ান মার্কেট একটা মোটামুটি একটু ড্রপ করে গিয়েছিল এই এআই বাবলটা কিছুটা পরিমাণ ন্যারো হওয়ার জন্য, কিন্তু তারপরে তার মধ্যে স্লাইডলি একটা অপটিমিজম আসায় যে 40% 30%-এর কাছাকাছি ফল করেছিল সেই জায়গা থেকে 18% জাম্প করেছে। সেই জায়গা থেকে দেখতে গেলে স্যামসাং এবং হাইনেক্স এই দুটো শেয়ার যারা অ্যাকচুয়ালি সাউথ কোরিয়ান মার্কেটকে টোটালি ডমিনেট করছে, এই দুটো শেয়ার কিন্তু উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এখানে যেটা ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে সাউথ কোরিয়ার মার্কেটের মধ্যে আমরা প্রায়ই দেখি যে একটা ইউফোরিয়া আসে, আবার সেই ইউফোরিয়াটা বাস্ট হয় এবং তারপরে আবার হয়। কয়েক বছর আগে ওয়ার্ল্ডের সব থেকে বড় এফএনও মার্কেট ছিল সাউথ কোরিয়ান মার্কেট, পরে ওখানকার রেগুলেটররা এসে সেই জায়গাটাকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছিল কিছু রেগুলেটরি রুলস আনার ফলে, যার জন্য এই জিনিসটা সম্পূর্ণভাবে আবার উল্টো হয়েছিল। সিমিলারলি যেটা এই মুহূর্তে ইন্ডিয়ার মধ্যে হচ্ছে। যাই হোক, তো আমরা এই টাইপের একটা মার্কেট দেখতে পেলাম এবং যেখানে আমরা ভালো রকমের একটা ভোলাটিলিটি দেখতে পাচ্ছি। এখন এটা জেনে আমাদের কি লাভ? এটা জেনে আমাদের লাভ কারণ হচ্ছে আমাদের আইটি শেয়ারের গতিবিধিগুলো এর ওপরে অনেকখানি নির্ভর করে। সেকেন্ড যে বিষয়টাতে আসছি সেটা হচ্ছে ক্যাবিনেট আমাদের 84,000 কোটি টাকার ডিপ সি এক্সপ্লোরেশন স্কিমের জন্য যাচ্ছে, অর্থাৎ একদম সমুদ্র গর্ভে গিয়ে কি কি জিনিস রয়েছে সেটার ওপরে ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু একটা বড় পরিমাণের টাকা এখানে ইনভেস্ট করছে। এটা একটা এক্সপ্লোরেশন হবে মেনলি এই জায়গাটাতে। আমরা যেটা দেখি যে এই টাইপ অফ অ্যাক্টিভিটিগুলো হয় জেনারেলি অয়েল, গ্যাস ইত্যাদি এক্সপ্লোর করার মতো জায়গায় যাওয়ার জন্য, আর মেনলি ওএনজিসি টাইপের যে সমস্ত শেয়ারগুলো রয়েছে তারা এই এক্সপ্লোরেশনগুলো অ্যাকচুয়ালি ডমিনেট করে। তো এই জায়গা থেকে 84,000 কোটি টাকার ডিপ্লয় করা, এবং এই অপারেশনটার নাম হচ্ছে যে সমুদ্র মন্থন ন্যাশনাল অফশোর এক্সপ্লোরেশন স্কিম। তো এই এত পরিমাণ টাকা ইনভেস্ট করে এই যে রিসার্চটা করতে চলেছে, এটা কিন্তু ইন্ডিয়ার ফিউচার বদলাতে পারে যদি আমরা আগামী দিনে এখানে কাছাকাছি কোথাও যে ভালো রকমের অয়েল ফিল্ড যদি আমরা পেয়ে গিয়ে থাকি। খুব কমন একটা ধারণা আছে, আনকমন ধারণা, অনেকেই হয়তো জানে না। অনেকের এটা মনে হয় যে আমাদের এই সুন্দরবন রয়েছে বা এর আশেপাশের যে জায়গাটা, সেই জায়গার মধ্যে ভালো পরিমাণ অয়েল থাকতে পারে। তার কারণ এখানে প্রচুর পরিমাণে পলি মাটি ইত্যাদি চাপা পড়ছে কয়েকশো বছর ধরে, কয়েক হাজার বছর ধরে, এবং তার ফলে আমরা যেটা দেখতে পেতে পারি যে এই এরিয়াটার মধ্যে ভালো রকমের অয়েল থাকতে পারে। তো সেই রকম যদি কিছু হয় পরবর্তীকালে ইন্ডিয়ার টোটাল ভাগ্য হয়তো বদলাতে চলেছে। যাই হোক, এই টাকাটা দিয়ে ইন্ডিয়ান গভর্নমেন্ট এই যে এক্সপ্লোরেশন করতে চলেছে, এটা আগামী দিনের জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট একটা দিক। সেকেন্ড যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়েজ 13 লক্ষ কোটি টাকার ইনফ্রাস্ট্রাকচারের এক্সপ্যানশন প্রজেক্ট নিচ্ছে। তো আগামী দিনে রেলওয়ে স্টকের মধ্যে খুব খারাপ সিচুয়েশন এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা, অর্থাৎ স্টকগুলো পুরো বেড়েছিল তারপরে পুরোপুরি পড়ে রয়েছে। এই মুহূর্তে ইন্ডিয়ান গভর্নমেন্টের এই যে টাকাটা ঢালা, সেই জায়গাটা কিন্তু একটা বেশ বড় রকমের ইম্পর্টেন্ট জায়গা নিতে চলেছে। তো আগামী বাজেট যেটা আসছে অর্থাৎ 2 ফেব্রুয়ারির দিকে, আজ থেকে 6 মাস পর, সেই বাজেটে আমাদের এই জিনিসটা দেখতে হবে যে কতটা পরিমাণ রিয়েলিটিতে অ্যালোকেট হচ্ছে এবং কিভাবে এই পুরো জিনিসটাকে ইন্ডিয়ান রেলওয়ে ড্রাইভ করছে। তো সেই অনুযায়ী আমরা অ্যাকচুয়ালি কোম্পানিগুলোকে চুজ করব। নেক্সট যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টাটা স্টিলের Q2 এর যে আউটলুক পাওয়া যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে ইউরোপ থেকে তাদের একটা প্রফিট এসছে, কিন্তু ইন্ডিয়ার মধ্যে একটা বেশ বড় রকমের প্রেশার রয়েছে টাটা স্টিলের মধ্যে। তো টাটা স্টিলের মধ্যে এবিডা গ্রোথ বা এই সমস্ত জায়গাগুলো নিয়ে রীতিমতো খুব যে ভালো জায়গা সেটা কিন্তু আপাত দৃষ্টিতে তৈরি হয়নি। যেটা বোঝার সেটা হচ্ছে ইন্ডিয়াতে প্রায় 15,000 টাকা পার টন হিসাবে যে প্রাইস সেটা প্রায় ড্রপ করেছে, রাইট? এটার সম্পর্কে আমি প্রচুর ডিটেলসে ডিসকাশন করেছিলাম যে কিভাবে চাইনিজ স্টিল এখানে চিপ স্টিল ইম্পোর্ট হচ্ছে বা ডিম্যান্ড কিভাবে শিফট করছে সেই বিষয়টা নিয়ে।
নেক্সট যে জিনিসটা ইম্পর্টেন্ট, ইন্ডিয়ার এয়ার ইন্ডিয়া তারা অ্যাকচুয়ালি পার্টনার করতে চলেছে স্কাই ড্রাইভ এবং সুজুকির সাথে। এটা পরবর্তীকালে আমাদের এখানে এয়ার অ্যাম্বুলেন্স বা ভার্টিক্যালি যে ইলেকট্রিক যে প্লেনগুলো হয় সেগুলো ভার্টিক্যালি ওপরে উঠবে, ভার্টিক্যালি নামবে, রানওয়ের দরকার পড়বে না, এই টাইপ অফ জিনিস তারা অ্যাকচুয়ালি এখানে টেস্ট করতে চলেছে। এবং এই টেস্টটা সাকসেসফুল হলে আমাদের ইন্ডিয়ার অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রির মধ্যে একটা বেশ বড় রকমের চেঞ্জেস আসবে এয়ার ইন্ডিয়ার হাত ধরে। তো এই নিউজগুলো ছিল হচ্ছে আজকের ডেটের ইম্পর্টেন্ট নিউজ। এবার মার্কেটের রেসপেক্টে যদি আমরা কথা বলি, মার্কেট স্লাইডলি বুলিশ, তো সেই কারণে নিফটি, সেন্সেক্স, ব্যাঙ্ক নিফটি, মিড ক্যাপ নিফটি, স্মল ক্যাপ নিফটি সমস্ত জায়গার মধ্যে সামান্য পরিমাণ একটা বুলিশনেস দেখলাম, যে কারণে ইন্ডিয়া ভিক্স রীতিমতো ড্রপ এবং ভিক্সকে আমরা প্রায় 11.76% আসতে দেখলাম, অর্থাৎ ভিক্সের এখানে পরিমাণ কিন্তু অনেকখানি কমেছে। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি ইউএসডি আয়নার, সেটাও মোটামুটি 95 টাকা 60 পয়সার কাছাকাছি জায়গায় দাঁড়িয়ে। তার কারণ আমি দুদিন আগেই বলেছিলাম যে আরবিআই এক্ষেত্রে কিন্তু ভালো পরিমাণ ডলার সেল করছে আমাদের কারেন্সিকে মজবুত করার জন্য। আর বিটকয়েন প্রাইস ফল করেছে, আর ইউএসের যে বন্ড সেই বন্ডের কিন্তু ইল্ড বেড়েছে, বন্ডকে রীতিমতো ডাম্প করা হচ্ছে। তো এই হচ্ছে টোটাল স্ট্রাকচার মার্কেটের রেসপেক্টে। এরপরে আমরা যদি দেখি যে স্টক স্পেসিফিক বিষয়গুলোর দিকে যদি তাকাই, আজকের ডেটে মোটামুটি 2000-এর কাছাকাছি স্টক অ্যাডভান্স, 1200-র কাছাকাছি স্টক ডিক্লাইন। সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা, বাজাজ ফাইন্যান্স 8% বেড়েছে, হুন্ডাই 8% বেড়েছে। এই দুটো স্টক আজকের ডেটে, এই দুটো স্টকের মধ্যে যে বড় মুভমেন্ট আসতে পারে, এটা রবিবার দিনের আমি যে লিস্ট দিয়েছিলাম সেই লিস্টেই অলরেডি বলা ছিল যে কোয়ার্টারলি রেজাল্ট রিলিজ করবে এই ডেটে। তো সেই ডেট ওয়াইজ এই দুটো শেয়ারের যে ভূমিকা এটা কিন্তু সম্পূর্ণভাবে জানা গিয়েছিল। কিন্তু হ্যাঁ, এখানে ডাইরেকশন বোঝা যায়নি। ডাইরেকশন তখনই আপনি বুঝতে পারবেন যখন এর রেজাল্টটা পাবলিশ হবে। তাই এই সমস্ত স্টকগুলোকে ওয়াচ লিস্টে রাখবেন। আমি এগুলো রবিবার দিনেই দিয়ে দিই সারা সপ্তাহের কোন দিনে কোন শেয়ারটাকে দেখা উচিত ইন্ট্রাডে ট্রেডিং পার্সপেক্টিভ থেকে। যাই হোক, তো এরপরে নেটওয়েভ টেকনোলজিস, কনকর বায়ো, বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজ, এটারও সেম সিচুয়েশন, বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজ। তো এই সমস্ত শেয়ারগুলোর মধ্যে আমরা একটা পজিটিভিটি দেখতে পেলাম। এছাড়া অ্যাপটাস, স্যাফেয়াস, অ্যাজিলিটি, অ্যাকিউটাস, এপিএল, অ্যাপেলো, এই সমস্ত শেয়ারগুলোর মধ্যে আমরা একটা ডাউন টার্ন আজকের ডেটে লক্ষ্য করলাম। যদি আমরা নিফটি 50 রেসপেক্টে বলি, যে দুটো স্টকের কথা আমি বলছিলাম, একটা হচ্ছে বাজাজ ফাইন্যান্স আর সেকেন্ডটা হচ্ছে হুন্ডাই মোটরস। তো এই দুটো স্টকের মধ্যেই কিন্তু রীতিমতো ভালো রকমের বৃদ্ধি হয়েছে। বাজাজ ফাইন্যান্স, বাজাজ ফিনসার্ভস দুটোর মধ্যেই, যেটা অ্যাকচুয়ালি নিফটির মধ্যে এই বুলিশ মোমেন্টটাকে বাড়াতে হেল্প করেছে, এবং তার সাথে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। উল্টো দিকে যে কথাটা দিয়ে ডিসকাশনটা শুরু করেছিলাম যে সাউথ কোরিয়ান মার্কেটের মধ্যে যদি একটা আপসাইড আসে বা এআই স্টকের মধ্যে যদি ইমপ্রুভমেন্ট আসে, তো ইন্ডিয়ার আইটিগুলোর মধ্যে আমরা একটা ড্রপ দেখব। আজ থেকে লাস্ট 2-3 দিনের মধ্যে আমরা যেটা দেখেছি, টাটা কনসালটেন্সি সার্ভিসেস, ইনফোসিস, এইচসিএল টেক, এগুলো রীতিমতো ভালো রকম জাম্প করলো। কিন্তু আজকের ডেটে সাউথ কোরিয়ান মার্কেট যেহেতু বাড়লো, তাই আইটি স্টকের মধ্যে একটা প্রেশার তৈরি হবে। এটা খুব ন্যাচারাল, এটা একটা কোরিলেশন। আর এই কোরিলেশনের জন্য আমরা আইটি স্টকগুলোর মধ্যে আজকের ডেটে ড্রপ হতে দেখলাম, রাইট? তো যাই হোক, এবার সেক্টরাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখি, নিফটি অয়েল অ্যান্ড গ্যাস, অটো, তার সাথে ডিফেন্স এবং মিডিয়া, নিফটি ফার্মা, হেলথ কেয়ার, এই সমস্ত সেক্টরগুলো আজকের ডেটে পজিটিভ ছিল। আর আইটির মধ্যে রীতিমতো আমরা আজকের ডেটে বিয়ারিশনেস দেখেছি। এছাড়া এফএমসিজি সেগমেন্টের মধ্যেও একটা স্লাইডলি আমরা বিয়ারিশনেস দেখতে পেলাম। মার্কেটের রেসপেক্টে যদি দেখা হয়, ইউএসের যে ফেডের ডিসকাশন ছিল, সেই ডিসকাশনের পরবর্তীতে আমরা মার্কেট মোরাললেস ফ্ল্যাটই দেখতে পাচ্ছি। অলমোস্ট মোস্ট অফ দ্য মার্কেটকে আমরা ফ্ল্যাট দেখতে পাচ্ছি। কেবলমাত্র ইউএসের ন্যাসড্যাককে আমরা বাড়তে দেখছি, যেটা আমি বলে শুরু করেছিলাম যে এআই স্টকগুলো কিছুটা পরিমাণ বেড়েছে এবং যার প্রভাবে সাউথ কোরিয়ান মার্কেটের মধ্যেও জাম্পটা আমরা দেখলাম, রাইট? তো সেই কারণে ন্যাসড্যাকের মধ্যেও আমরা একটা বৃদ্ধি দেখছি, বাকি সমস্ত কিছুই মোরাললেস ফ্ল্যাট। এরপরে আমরা যদি ক্রুড অয়েল পার্সপেক্টিভ থেকে দেখি, ক্রুড অয়েল এবং ব্রেন্ট এবং WTI দুটো ক্রুড অয়েলই আমরা আজকে ডেটে রীতিমতো বাড়তে দেখেছি 2% করে। সেম কোরিলেশনে আমরা গোল্ড অ্যান্ড সিলভারকে ফল করতে দেখলাম।
আর যদি আমরা দেখি জিঙ্ক, অ্যালুমিনিয়াম, কপার, এই সমস্ত প্রাইসগুলোর মধ্যেও আজকে ডেটে মোটামুটি একটা ফ্ল্যাট স্ট্রাকচারই রয়েছে, সাথে ন্যাচারাল গ্যাসের মধ্যেও। আর যদি আমরা নিফটি ওপেন ইন্টারেস্ট পার্সপেক্টিভ থেকে দেখি, তাহলে মার্কেটের মধ্যে যে জিনিসটা তৈরি হয়েছে ফ্রেশলি যদি আমাদের দেখা হয়, তাহলে মার্কেটের মধ্যে একটা রেঞ্জ তৈরি হয়েছে। সেই রেঞ্জটা কোথায় না 24,300 বড় রকমের একটা সাপোর্ট, এবং 24,000 এখানে 600 একটা রেজিস্ট্যান্স। সো 300 টু 600 এই যে রেঞ্জটা দেখতে পাচ্ছি, এই রেঞ্জের মধ্যে মঙ্গলবারের মধ্যে ট্রেড হওয়া উচিত। আর সব থেকে ছোট ন্যারো যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে এই দুটো জায়গার মধ্যে, অর্থাৎ 24,300 এই জায়গাটায়, আর এবং এখানে রয়েছে 24,500। 24,300 টু 500 হচ্ছে শর্ট রেঞ্জ, আর 24,000 এখানে দেখছি 200 টু 600 হচ্ছে অ্যাকচুয়ালি লং রেঞ্জ। তো এই দুটো রেঞ্জের মধ্যে আমরা এখানে আয়রন কন্ডর করতে পারি। যদি আপনি চান, আপনি সোমবারের ওপেনিং দেখে যদি সিচুয়েশন সেম থাকে, তাহলে আপনি এখানে আয়রন কন্ডর করতে পারেন। আর এছাড়া আমরা যদি মার্কেটের মধ্যে সামান্য পরিমাণে একটু শিফটিং দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা সেই অনুযায়ী ডিসিশন নেব, এবং এই বিষয়টা নিয়ে আমি রবিবার দিন রাত্রেই ডিসকাশন করব। এছাড়া আগামী 3 তারিখ থেকে একটা বড় চেঞ্জেস আসতে চলেছে মার্কেটের মধ্যে, এবং সেটা হচ্ছে ক্যাশ সিস্টেম আমাদের এখানে আসতে চলেছে, CAS, এবং এই ক্যাশ সিস্টেম নিয়ে ডিটেলে ডিসকাশন আমি আগামীকালের ভিডিওতে করব। আজকের ভিডিওটাকে আর দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।